আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ শুরু করলাম নতুন একটি ইনফরমেশন নিয়ে আজকের টোটাল ভিডিওটি। চেষ্টা করব ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আসা, সেখানে কিভাবে থাকবেন, কোন কোন জায়গায় ঘুরে বেড়াবেন, সব কিছু নিয়ে আজকে আমার এই ভিডিওটি। চেষ্টা করব বাসের ভাড়া, হোটেল ভাড়া, ফুড কস্টিং, কোন কোন জায়গায় ঘুরবেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটি লো বাজেট ট্যুর আপনারা ফ্যামিলি সহ কীভাবে দিতে পারেন সেই সব কিছুই আজ এখানে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই ভিডিও। শীতকাল আমাদের বাংলাদেশে ভ্রমণের মুখ্য সময় হিসেবে ধারণা করা হয়, কারণ এই সময় ভ্রমণ করলে আপনার শরীর সহজে ঘামবে না। যখন আপনার শরীর ঘামবে না, শরীর থেকে অতিরিক্ত লবণও বের হবে না, আপনি ক্লান্ত হবেন না। তাই শীতকালটাই সবচেয়ে উত্তম সময় ধরা হয়। তাই এই শীতকে কেন্দ্র করে আমিও আমার পরিবার সহ রওনা হয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু আমার একটি ছোট বেবি আছে এবং আমার বেবির বয়স 3 বছর, তাই আমরা চিন্তা করেছিলাম একটি স্লিপার বাসে ভ্রমণ করার জন্য, যাতে সবাই একটু আরামে যেতে পারি। তো আমার বাসটি ঢাকার কল্যাণপুর থেকে রাত 11টায় থাকলেও রাত 11:20 নাগাদ আমার বাসটি চলে আসে এবং আমরা বাসে উঠে যাই। আমি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের একটি বিজনেস ক্লাস এবং সুইট ক্লাস বাসে ভ্রমণ করছিলাম, যে বাসটি নিচের দিকে চলেছে বিজনেস ক্লাস ফরমেশনে 2:1 করে টোটাল 27টি সিট এবং উপরের দিকে 2:1 ফরমেশনে টোটাল 10টি কেবিন। বাম দিকে ছিল সব সিঙ্গেল কেবিন এবং ডান দিকে ছিল ডাবল কেবিন। যারা ওয়াইফ এবং বাচ্চা নিয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য একটি ভালো এই ডাবল কেবিনগুলো নর্মালি বিজনেস ক্লাস স্লিপার বাসগুলো যেরকম হয় সেরকমই ফরমেশনে। 2টি বেড, 2টি বালিশ, 2টি কম্বল, একটি লম্বা কোল বালিশ ছিল। এই বাসের মাথার পিছনের দিকে ছিল চার্জিং পয়েন্ট এবং ব্লেজার এবং জ্যাকেট রাখার হোল্ডার, পায়ের দিকে একটি শু র্যাক, দুপাশে 2টি পানি রাখার হোল্ডার এবং মাথার উপরে এসির ভেন্ট, রিডিং লাইট, সাউন্ড বক্স সবই ছিল। তবে এই বাসের যে RGB লাইটিংটা ছিল সেটি মোটামুটি ভালো লেগেছিল। তবে ইফাদ অটোজের করা এই বাসের বডি সেই অনুযায়ী আরও ভালো কাজ হওয়ার কথা ছিল। আমি অন্যান্য ইফাদের যে বাসগুলো দেখেছিলাম সেই অনুযায়ী বলেছি। আমার বাসটি যথাসময়ে ঢাকার কল্যাণপুর থেকে ছেড়ে দেয় এবং কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাই। যারা ঢাকা থেকে কক্সবাজার হুন্দাই, বিজনেস ক্লাস, ভলভো, স্ক্যানিয়া এইসব বাসে যাতায়াত করতে চান, তাদের ক্ষেত্রে ঢাকা থেকে কক্সবাজারের ভাড়া পড়বে 2000 টাকা। এবং যদি একটু দামাদামি করে নেন, যেহেতু সিজন, তাই হয়তো 2 থেকে 100 টাকা কমাতে পারে, এর বেশি কখনোই কমাবে না। এবং স্লিপার শ্রেণীর যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলোতে সিঙ্গেল সিট যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে তারাও চাইবে 2000 টাকা। তবে সেগুলোতে আপনি 1400 টাকা, 1600 টাকা এবং অনেক ক্ষেত্রে যদি অফ ডেতে যান, অর্থাৎ রবি, সোম, মঙ্গল এইরকম ডেটে, সেক্ষেত্রে 1200 টাকাতে এই বাসগুলোতে সিট পেয়ে যাবেন। হিনো একে 1J সিরিজের যে ইকোনমি ক্লাস বাসগুলো চলাচল করে, অ্যানা, সৌদিয়া, স্টারলাইন, এগুলোতে 1200 টাকার নিচে আপনি কখনোই সিট পাবেন না। তবে যদি নন এসি বাসে যান, নন এসি বাসের ভাড়াও ঢাকা কক্সবাজার 1100 টাকা। আপনারা যদি লোক বেশি থাকেন সেক্ষেত্রে দামাদামি করে আপনি 900 টাকাতেও টিকিট পেয়ে যাবেন। ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার হওয়ায় এই রাস্তায় বাসগুলো 2টি হোটেলে ব্রেক দেয়, একটি কুমিল্লাতে এবং একটি চট্টগ্রামের সাতকানিয়াতে। আমার বাসটিও নর্মালি অন্যান্য বাসগুলোর মতো 2টি স্টেশনে অর্থাৎ 2টি বিরতি দিয়েছিল। প্রথম বিরতিতে আমরা একটু ভারী খাবার খেয়ে নিই, দ্বিতীয় বিরতিতে চা কফি ছাড়া কিছুই নেইনি। যারা আপনারা স্লিপারে ভ্রমণ করতে চান তাদের জন্য একটু বলে রাখি, যদি আপনি লোয়ার ডেক বা আপার ডেক যেখানেই সিট নেন না কেন, সবসময় চেষ্টা করবেন A, B এবং C এই 3টি সারির মধ্যে সিট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি ঝাঁকি একটু কম অনুভব করবেন। তবে D এবং E সারিতে গেলে আপনি যথেষ্ট ঝাঁকি অনুভব করবেন। তবে গ্রিন লাইনের যে বিজনেস ক্লাস স্লিপার বাসটি রয়েছে সেটিতে আমি ভ্রমণ কখনোই করিনি, তাই তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে এই বাসটিতে ভাড়া 2500 টাকা। সোহাগের যে প্রেস্টিজ বিজনেস ক্লাস বাসটি রয়েছে সেই বাসটিতেও ঢাকা কক্সবাজারের ভাড়া 2200 টাকা এবং সেই বাসে একটি স্লিপার সিট রয়েছে, সেটিতেও ভাড়া 2500 টাকা। কক্সবাজারে আসার আগে বা পরে সবার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মূলত হোটেল। আপনি যদি অফ ডেতে আসেন তাহলে হোটেল বুক না করে আসলেও চলবে। তবে আমরা অফ ডেতে না আসে, অর্থাৎ অফিসিয়াল ডেতে আসিনি, ছুটির দিনে এসেছিলাম, তাই আমি হোটেল আগেই বুক করে রেখেছিলাম। আমরা 3 রাতের জন্য এসেছিলাম। প্রথম রাতের হোটেল ছিল হোটেল বে মেরিনা। যদি আপনারা হোটেল বুক করে না আসেন সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট ভোগান্তি রয়েছে। হোটেলের ইনফরমেশন ডেস্ক যথেষ্ট সুন্দর এবং রুমগুলো ছিল এরকম, অর্থাৎ আমরা একটা অ্যাপার্টমেন্ট টাইপের রুম নিয়েছিলাম। 2 পাশে 2টি কিং সাইজের বেড রয়েছে, 2টি অ্যাটাচড বাথরুম রয়েছে, শুরুর দিকে একটি বসার জায়গা রয়েছে, সেখানে কয়েকটি সোফা দেয়া এবং একটি শর্ট বেড রয়েছে এবং প্রতিটি রুমের সাথে টিভি
এসিও রয়েছে। আমার হোটেলটি অনেকটা 3 স্টার মানের মতোই। এর মধ্যে গিজার, ডাবল ডিলাক্স বেড, সব রকমের সুবিধাই ছিল। এই হোটেলটির নর্মাল ভাড়া 2500 টাকা, তবে আমি পরিচিত লোকের মাধ্যমে দামাদামি করে আসে 1500 টাকা পেয়েছি। যদি আপনারা অফ ডেতে আসেন সেটাতে 1000 টাকা এই রুমগুলো পেয়ে যাবেন। তবে এই অ্যাপার্টমেন্টগুলোতে আপনারা একসাথে 6 থেকে 7 জনও থাকতে পারবেন যদি ফ্রেন্ড সার্কেল ছেলে মানুষ আসেন। তো আমরা প্রথম দিনই একটি অটো ভাড়া নিয়ে আমরা বের হয়েছিলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। প্রথমে দেউরিয়ানগর, এরপর হিমছড়ি এবং ইনানি বিচের উদ্দেশ্যে। আমরা যে অটো নিয়ে গিয়েছিলাম সেই অটোতে আমাদের ভাড়া পড়েছিল 800 টাকা। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে যেতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো। দরিয়ানগর যে পার্কটি ছিল সেটিতে প্রবেশ ফি ছিল 30 টাকা প্রতিজন। আমরা প্রথমে ঢুকেই এরকম ডলফিনের আদলে একটি মাছের ভাস্কর্য পাই, তার মুখের ভিতর দিয়ে প্রবেশ করতে হয়। এখানে সুন্দর জায়গা ছিল, ওয়াচ টাওয়ার, প্রাকৃতিক গুহা, প্রাকৃতিক ঝর্ণা, এগুলোই। ওয়াচ টাওয়ার যদিও অনেকটা উপরে ছিল, তাই আমাদের যথেষ্ট হেঁটে উপরে উঠতে হয়। এই দরিয়ানগরের আসল সৌন্দর্য হলো এই প্রাকৃতিক গুহা, প্রাকৃতিক ঝর্ণা এবং সেই ওয়াচ টাওয়ার। যদিও আমি এই প্রাকৃতিক গুহা পর্যন্ত গিয়েছিলাম, বাট ওই ঝর্ণাটার কাছ পর্যন্ত যেতে পারিনি। যে ব্রিজটির উপরে আমি দাঁড়িয়ে রয়েছি এটি 1 বছর আগের, বর্তমানে এই ব্রিজটিও নেই, এটি ভেঙে গেছে, তাই ওখানে কাপড় টাপড় দিয়ে আটকানো আছে। তাই আমরা বিপরীত সাইড দিয়ে সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে চলে গেলাম। ওয়াচ টাওয়ারে গেলে যে একটি প্রাকৃতিক ভিউ পাওয়া যায়, এক পাশে পাহাড় এবং অপর প্রান্তে নীল দরিয়া, যথেষ্ট সুন্দর একটি পরিবেশ। এবং এই জায়গার যে ভিউ, সেম একটি ভিউ পাওয়া যায় হিমছড়িতেও। এর পরের যাত্রা ছিল হিমছড়ি। হিমছড়িতেও সেম 30 টাকা মূল্যের টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। হিমছড়িতে প্রবেশের মুখেই বেশ কিছু বার্মিজ প্রোডাক্টের দোকান ছিল, জামা কাপড়, আচার, বাদাম, এইসব কিছু ছিল। এখানে ঢোকার পর ডান দিকে সেই প্রাকৃতিক ঝর্ণা এবং বাম দিকে সেম একটি ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা বাম দিকে আর যাইনি, যেহেতু ওয়াচ টাওয়ার দেখে এসেছি, তাই চলে যাই সেই ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণার যে যতটুকু পানি ছিল আসলে প্রাকৃতিক মনে হয়নি, ছোট্ট একটি ঝর্ণা, তবে প্রচুর পরিমাণে মানুষ ছিল। সবাই ঝর্ণার কাছাকাছি দিয়ে ছবি তুলছিল এবং যথেষ্ট একটি শীতলতার ভাবও রয়েছিল এই জায়গাতে। হিমছড়ি থেকে বের হওয়ার সময় রকমারি ফলের সমাহার ছিল। এর মধ্যে ছিল পেঁপে, জাম্বুরা, পেয়ারা, বড়ই, কাঠবাদাম, যথেষ্ট ভালো, আমি টেস্ট করে দেখেছিলাম। এরপরে আবারও আমাদের গন্তব্য শুরু হয়। ইনানি বিচের কাছাকাছি এসেই রয়েছে রেজুখাল। এই জায়গাতে বিজেপির চেকপোস্ট রয়েছে এবং একটি হার্ডিং ব্রিজ রয়েছে। এই জায়গাতে অর্থাৎ ইনানি বিচের পর্যটকদের এত পরিমাণ চাহিদা যে দুপাশে প্রতিনিয়তই জ্যাম লেগে থাকে, কারণ এই ব্রিজটি অনেক পুরনো হয়। এবং যারা কাইকিং করতে পছন্দ করেন তারা এই জায়গাতে এসে ঘন্টা বেসিসে কাইকিং করার সুযোগ রয়েছে। রেজুখাল পার হয়ে অল্প কিছু সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাই ইনানি বিচের একেবারে সন্নিকটে। আমাদের অটোটি একপাশে সাইড করে রাখে এবং ইনানি বিচে প্রবেশের মুখেও সে বার্মিজ বেশ কিছু প্রোডাক্টের মার্কেট ছিল। মার্কেটের পরে বিশাল এক মরুভূমির মতো ধুধু প্রান্তর, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। এরপরেই সেই সমুদ্রের মহাস্নিগ্ধতা। একটি কথা বলে রাখি, যারা অটো বা যে কোনো গাড়ি রিজার্ভ করে আসবেন তারা আগে ড্রাইভারের সাথে কথা বলে নেবেন যে হিমছড়িতে এবং ইনানি বিচে তাদের গাড়িটি যেখানে পার্ক করা হবে সেটি কি জেলা প্রশাসনের যে পার্কিং এরিয়া রয়েছে সেই পার্কিং এরিয়াতে তারা পার্ক করবে কিনা। যদি সেই পার্কিং এরিয়াতে আপনাদের পার্ক করতে হয় তবে এক্সট্রা একটি চার্জ দিতে হবে। যদি ড্রাইভার এক্সপার্ট থাকে এবং তার সাথে আগেই কথা বলে নেন, সেক্ষেত্রে গাড়ি একটু দূরে পার্ক করলে আপনাদের ওই এক্সট্রা যে চার্জটা সেটা দিতে হবে না। এটি অটোর ক্ষেত্রে আমার জানা মতে 30 টাকা এবং অন্যান্য গাড়ির কত আমার যদিও জানা নেই। ঘোরাঘুরি শেষ করে প্রায় বিকাল 5টা নাগাদ আমরা কক্সবাজার শহরে পৌঁছে যাই এবং দুপুরের খাবারের জন্য চলে যাই আমার সবচেয়ে পরিচিত আলগনিতে। যদিও শেষ বেলায় যে খুব একটা ভালো খাবার পাইনি, লইট্টা মাছের 2-1টা আইটেম, ভর্তা, ডাল, এইসব দিয়ে দুপুরের খাবার শেষ করি। এরপরে সন্ধ্যায় চলে যায় সি বিচে। বিচে রকমারি সামুদ্রিক মাছের বাহার রয়েছে। এর মধ্যে রয়েছে সামুদ্রিক টুনা মাছ, ইলিশ মাছ, বড় চিংড়ি, বড় কাঁকড়া, স্কুইড, রূপচাঁদা মাছ, এরকম নাম না জানা অনেক রকমের মাছ ছিল এই জায়গায়। সবগুলো মাছের দামও মোটামুটি দেওয়া ছিল। আমি চেষ্টা করব মাছের দামগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। তবে আমার কাছে যে মাছের দাম সেগুলো একটু বেশি মনে হয়েছে।
তবে এই জায়গায় মাছের দামাদামি করার সুযোগ রয়েছে। আপনারা যদি মাছগুলো দামাদামি করে কেনেন সেক্ষেত্রে একটু কমে পেয়ে যাবেন, তারা ফ্রাই এবং বারবিকিউ করে দেবে। দ্বিতীয় দিন চাইলে আপনারা চলে যেতে পারেন বার্মিজ মার্কেটে অথবা সুগন্ধা পয়েন্টে অবস্থিত যে বার্মিজ মার্কেট সেখানে, এবং পাশে রয়েছে বিশাল শুটকির আড়ত। চাইলে পরিবারের জন্য বেশ কিছু শুটকি মাছও সংগ্রহ করতে পারেন। সব জাতের শুটকি রয়েছে মোটামুটি এখানে। তবে বার্মিজ মার্কেটে যাওয়ার চেয়ে আমার মনে হয় এখান থেকে নেওয়াই ভালো। মোটামুটি দাম সব জায়গাতেই একই। চাইলে আর যদি হাতে সময় থাকে বিকেলের দিকে একটি অটো ভাড়া করে 100 টাকা রিজার্ভ নেবে চলে যেতে পারেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে প্রবেশ মূল্য 300 টাকা, তবে বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা কম রয়েছে। যদি আপনি অনলাইনে টিকিট কেটে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কিছুটা কম পড়বে, 250 টাকা পড়ে যাবে পার টিকিট। এখানে রয়েছে সাগরতলের অনেক অজানা রহস্য, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, সামুদ্রিক বিভিন্ন প্রাণী রয়েছে এই অ্যাকোরিয়ামে। এর ভিতরে প্রবেশ করলে আপনি মনেই করবেন না যে আপনি কোনো অ্যাকোরিয়ামে রয়েছেন, মনে হবে সাগরতলের অতল গভীরে পৌঁছে গিয়েছেন। বিকেলবেলা পড়ন্ত সূর্যের সাথে সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখতে দেখতে সূর্যাস্ত দেখতে পারেন। এভাবেই দিনের কাজকর্ম শেষ করে এবার প্রস্তুতি নিতে পারেন রাতে ফেরার জন্য। আমরাও এরকমটাই প্ল্যান করেছিলাম। কক্সবাজার শহরের প্রায় প্রতিটি হোটেলের নিচে বেশ কিছু বাস কাউন্টার এবং এজেন্টদের কাউন্টার রয়েছে। সেখান থেকে আপনারা বাস, ট্রেন বা ফ্লাই যদি করতে চান প্লেনেরও টিকিট পেয়ে যাবেন। তবে মোটামুটি সবগুলো বাসেরই মূল কাউন্টার রয়েছে ডলফিন মোড়ে। যারা আগে থেকে টিকিট করে রাখবেন তাদের জন্য কোনো যন্ত্রণা বা ঝামেলা নেই। তবে ছুটির দিন হলে অবশ্যই ঝামেলা হবে যদি আপনি টিকিট না করে থাকেন। তবে আমরা ঢাকা থেকে যখন এসেছিলাম তখনই যাওয়ার যে টিকিট সেটাও করে রেখেছিলাম, যে বাসায় এসেছিলাম সেই বাসেই চলে যাওয়ার জন্য। টিকিট নিয়ে একটা হ্যাসেল হয় কক্সবাজারে প্রতিবারই, তাই এবার আগে থেকে টিকিট করে ফেলেছিলাম। ঢাকা থেকে আসার সময় আমরা গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের একটি সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস বাসে এসেছিলাম। এবারও সেম কপালে পড়ে, যদিও আগে বলা হয়েছিল যে বাসটি সেটি ফুল স্লিপার, বাট বাস আসার পরে দেখা যায় এটারও সেম, নিচে বিজনেস ক্লাস চেয়ার এবং উপরে স্লিপার। বাস যথাসময়ে ছাড়তে পারেনি একটি প্যাসেঞ্জারের জন্য, বাস ঘন্টাখানেক লেটে ছেড়ে, এবং রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, তাই বাস খুব দ্রুত চালাচ্ছিল না। ড্রাইভার সাহেব যথেষ্ট বুঝে বুঝে চালাচ্ছিলেন, যখনই রাস্তা একটু ফাঁকা পেয়েছেন সে যতটুকু দ্রুত সম্ভব চালিয়েছেন। আগামীকাল সকালে আমারও কাজ রয়েছে, তাই খুব দ্রুত ঢাকা পৌঁছানো প্রয়োজন। রাস্তায় এতটাই কুয়াশা ছিল, যখন প্রথম স্টপেজে সাতকানিয়া থামে টাইম ক্যাফেতে, তখন সুপারভাইজার সাহেব বলে দিচ্ছিলেন যে কুমিল্লাতে কোনো ব্রেক হবে না, কারণ রাস্তায় কুয়াশা থাকার কারণে সাতকানিয়া আসতে আমাদের প্রায় 2 ঘন্টা ক্রস করে ফেলে, যেখানে 1-1.5 ঘন্টায় আসা যায়। এবং এই বাসটি চন্দ্রা পর্যন্ত যাবে, তাই বেশি দেরি করবে না কোথাও। এই হোটেল বিরতি 20 মিনিটের জায়গায় 30 মিনিট দিয়েছে, বলেছে যার যার কাজ দ্রুত শেষ করে নেওয়ার জন্য। যে পরিমাণ কুয়াশা ছিল সেই পরিমাণ ঠান্ডা যদিও ছিল না, এবং বাসের গ্লাস দিয়েও মোটামুটি ঘামানো শুরু করেছিল। তো বাস মোটামুটি চট্টগ্রাম পার হওয়ার পরে 80, 85, 90 পর্যন্ত আমি স্পিড পেয়েছিলাম। ড্রাইভার সাহেব যদিও সাবধানতার সাথে চালিয়ে সকাল 6:10 আমাকে ঢাকার নিউ মার্কেটে নামিয়ে দেয়। আমার আজকের যাত্রা এই পর্যন্তই। টোটাল ভিডিওতে কি খরচ হয়েছে, কিভাবে গিয়েছি সব কিছু তো শেয়ার করেছি, তবে খরচের হিসাবগুলো আবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।